স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি আমরা বলছিলাম যে হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে কি করণীয় এবং প্রতিকারে আসলে কতটুকু আমরা যেতে পারছি বা কতটুকু প্রতিকার করতে পারছি, একটু জানতে চাইবো শুরুতেই যে আসলে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি। হার্ট অ্যাটাক বলতে খুব সহজে যেটা আমরা বুঝি যে রোগীর জন্য যেটা, যে একজন মধ্যবয়স্ক নারী পুরুষ হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যথা হলো, ব্যথার সঙ্গে সঙ্গে ঘাম, বমির ভাব, বুকে ধড়পড়, শ্বাসের কষ্ট, বেশিরভাগ ক্ষেত্রেই কোলাপস করে যাওয়া। আর আমাদের ডাক্তারি ভাষায় আমাদের হৃৎপিণ্ডের উপরের যে রক্তনালীগুলি রয়েছে, যেগুলিকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারিজ, আমাদের বাম এবং ডান দুটা রক্তনালী রয়েছে। কোনো কারণে যদি এই রক্তনালীতে রক্ত সরবরাহ বন্ধ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে রক্তটা জমাট বেঁধে, আবার অনেক ক্ষেত্রে স্পাজমের কারণেও এটা হতে পারে। যখন এই জিনিসটা হয় তখন হার্ট নিজের যে অক্সিজেন সাপ্লাই বা রক্ত সরবরাহ পাচ্ছে না, এটাই হার্ট অ্যাটাক। আচ্ছা, তো অত্যন্ত জটিল একটি সমস্যা বা প্রক্রিয়া বা ঝুঁকিপূর্ণ একটি বিষয়। আসলে আমরা চাচ্ছি না যে অত দূর পর্যন্ত আমাদের যারা রোগী আছেন, সাধারণ মানুষ আছেন, যাক, তার আগেই আমরা যদি সচেতন হই এবং এই ঝুঁকিটা থেকে যাতে নিজেদের মুক্ত রাখতে পারি, একটু জানতে চাইবো যে আসলে প্রতিরোধের বিষয়গুলো। সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা হলো, বাংলাদেশ সহ সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, আমরা যেটাকে বলি মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, একটা এপিডেমিক ফর্মে চলে গেছে, যেটাকে মহামারী বলা যায়। অ্যাডাল্ট পপুলেশনের একটা বিশাল অংশ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। বেসিক্যালি দুইটা কিন্তু একই রোগ। যখন হার্টের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি হার্ট অ্যাটাক, যখন আমাদের ব্রেইনের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি স্ট্রোক। পুরা জিনিসটাই আসলে আমাদের ডাক্তারি ভাষায় যেটা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বা রক্তনালীর রোগ। এখন এই হার্ট অ্যাটাকটা হওয়ার জন্যে কতগুলি নির্দিষ্ট ফ্যাক্টর কাজ করে। আমাদের মতো তৃতীয় বিশ্বের উদীয়মান একটা দেশের পক্ষে শুধু একা সরকার বা প্রাইভেট সেক্টর এই হৃদরোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুরূহ ব্যাপার। খোদ ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশও পারছে না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রতিরোধ, এবং প্রতিরোধের মাধ্যমে কিন্তু অনেকটা কমানো সম্ভব। অনেকটা না, বেশিরভাগ 95% কমানো সম্ভব। শুধু প্রতিরোধের মাঝেই কিন্তু আসলে সবকিছু প্রতিরোধের মাঝে। এটা আমাদের ডাক্তার সমাজ, মিডিয়া, সরকার, সমাজের যারা লিডিং পজিশনে আছেন, আমাদের প্রত্যেককে আগে আসা উচিত। কারণ 95% যদি আমি প্রতিরোধ করতে পারি, তাহলে আমি একটা বাইপাস বা একটা 3টা স্ট্যান্ড বসাতে কেন যাব? খুব সহজে কিন্তু প্রতিরোধ করা যায়, শুধু একটু জানতে হবে যে কিভাবে প্রতিরোধ করতে হবে। জিনিসগুলো হলো খুব সিম্পল। আপনার বয়স আমি কমাতে পারবো না, সেক্স আমি চেঞ্জ করতে পারবো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস, আপনার কোলেস্টেরল, আপনার ধূমপান বা তামাক ব্যবহার, আপনার প্রতিদিন 1 ঘন্টা হাঁটা, খাওয়াতে প্রচুর শাকসবজি এবং পর্যাপ্ত মাছ খাওয়া, মিট বা মিট প্রোডাক্টগুলিকে অ্যাভয়েড করা, এবং লাইফস্টাইলকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, যে সেটা কি, এগুলো কিন্তু খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারি, এবং শুধু জানতে হবে। এখানে একটা কথা আছে যে একজন লোক যদি প্রতিদিন 90 থেকে 100 মিনিট চলাচল করেন, তার খাদ্যাভ্যাস যদি ঠিক হয়, তার বডি ওয়েট যদি ঠিক থাকে, তার যদি সেন্ট্রাল ওবেসিটি না থাকে, তাহলে এই হার্ট অ্যাটাক স্ট্রোকটা কিন্তু অনেকাংশেই কমে যায়। এখন আমাদের দেশে 50 বছর বয়সে 90% নারী পুরুষেরই একটা রিস্ক থাকে উচ্চ রক্তচাপ ডেভেলপ করার। 30 থেকে 35% লোকেরই একটা রিস্ক থাকে ডায়াবেটিস ডেভেলপ করার। 60 থেকে 70%-এরই জন্মগতভাবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি। আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে 18 বছর বয়সে যদি নির্ণয় হয়ে যায় আমার ব্লাড প্রেশার কত, আমার সুগার কত, আমার কোলেস্টেরল কত, যাদের ফ্যামিলিতে রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, তাদেরকে যদি তখন থেকে যথাযথ চিকিৎসাটা দিতে হয় এবং চিকিৎসা নেয়, সহজেই কিন্তু হার্ট অ্যাটাক থেকে বাঁচা যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি, সেটা আমাদের ইদানিং মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চাচ্ছেন না। আপনাদের জ্ঞানের জন্য বলছি, যে সমস্ত বাচ্চা মায়ের বুকের দুধ খায় আর যারা ফর্টিফাইড দুধ খায়, 30 বছরের পরে কিন্তু তাদের মধ্যে হার্ট অ্যাটাক প্রায় দ্বিগুণের কাছাকাছি। কাজেই এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের বীজ
কিন্তু বাচ্চা মায়ের পেট থেকেই নিয়ে আসছে। এটা যে 30 বছরে রোপণ হচ্ছে তা না, 30 বছর পরে আপনি ফল পাচ্ছেন। ফলটা হলো হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যেটা আপনি 30, 35 বা 40 বছরে পাচ্ছেন। কাজেই বাচ্চার গ্রোথের সঙ্গে সঙ্গে তার মেন্টাল এনভায়রনমেন্ট, তার উপরে অত্যধিক চাপ প্রয়োগ করা, জোর করে তাকে খাওয়ানো, তাকে খেলতে না দিয়ে কম্পিউটারের সামনে বসায় রাখা, তাকে 5টা 6টা প্রোগ্রামের মধ্যে দিয়ে তার চাইল্ডহুডটা নষ্ট করা এবং বাচ্চার উপর কিন্তু একটা প্রচন্ড মানসিক প্রভাব ফেলে এবং সেটির ইমপ্যাক্ট গিয়ে পড়ে কিন্তু আবার পরবর্তীকালে। কাজে আমি যেটা বলতে চাই খুব সহজ ভাষায়, যে পৃথিবীর সবকিছুর একটা মূল্য আছে। আমরা যে বেঁচে আছি প্রতিদিন কর্মে, এভরিথিং হ্যাজ এ প্রাইস। সুস্থভাবে বাঁচার জন্য কিন্তু একটা প্রাইস দিতে হবে। সেই প্রাইসটাকে আমি বলি রুল অফ 100, লোকজন বলে রুল অফ খান, যেগুলো হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট। আপনি যদি প্রতিদিন 100 মিনিট হাঁটেন, আপনার ব্লাড প্রেশারটা যদি আপনি 100-র কাছাকাছি রাখতে পারেন, আপনার এলডিএল কোলেস্টেরলটা যদি আপনি 100-র নিচে রাখতে পারেন, আপনার সুগারটা যদি 100-র নিচে রাখতে পারেন, আপনি যদি 100 ভাগ তামাক বিড়ি থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার পক্ষে 100 বছর সুস্থ জীবন সম্ভব। চমৎকারভাবে বলেছেন। কিন্তু আমরা তারপরও কিন্তু দেখছি এই যে এত প্রচার, এই যে এত চেষ্টা সবাইকে জানানোর, সচেতনতা বৃদ্ধির, সবার মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি এই সচেতনতাটা? কি মনে হয়? সচেতনতা এই জন্যে যে আমাদের ঘাটতি আছে। আমার হাসপাতালে প্রতিদিনই 10 থেকে 15 জন রোগী হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হচ্ছেন। আই ফিল রিয়েলি শেম যে এটা আমাদের বোধহয় আমাদের চিকিৎসক সমাজদের ফেলিওর। কারণ সিগারেটের বিরুদ্ধে সরকার সংগ্রাম করছে। আমি দুবাইতে গত 35 বছর কাজ করি। ওরা খুব সুন্দর একটা সিস্টেম করেছে, যে যেমন কোনো ছোটোখাটো দোকানে সিগারেট বিক্রি করা যাবে না। সিগারেটটা নিয়ে গেছে ডাউন টাউন থেকে মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার দূরে বড় একটা সুপার মার্কেটে 300% ট্যাক্স আরোপ করা হয়েছে। ওই যে আমাদের পানের দোকানে গেল ভাই একটা পান আর একটা সিগারেট দেন, ওই রাস্তাই বন্ধ করে দিচ্ছে। সো যে 5 টাকার যে সিগারেট ছিল সেটা হয়ে গেছে এখন 20 টাকা। একটা লোককে 3বার চিন্তা করতে হয় সে সিগারেট খাবে কিনা। একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু ছেড়ে দিচ্ছে। পান তামাক বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে যদি খাইতে দেখা যায় 500 দিরহাম ফাইন ইমিডিয়েটলি, অর জেল। তো এই কানুনগুলি রিইনফোর্স না করলে বা জনগণের মধ্যে এই সচেতনতা না আনলে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। এবং এটা এত ব্যয়বহুল, যখন লোকজন আসে তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। তখন কিন্তু আর করার কিছু থাকে না, চিকিৎসাটা নিতেই হয়। কারণ সবচেয়ে বড় কথা হলো যে একটা হার্ট অ্যাটাকের পরে 30 থেকে 35 ভাগ লোক প্রথম 24 ঘন্টার মধ্যেই মারা যায়। দুর্ভাগ্যজনক। এবং যদি তার এই হার্ট অ্যাটাক পরবর্তী যে হার্ট ফেলিউরটা ডেভেলপ করে, যদি সঠিক চিকিৎসা না হয়, 50 ভাগ 5 বছর 2 বছরে এবং মোটামুটি 100 ভাগে 5 বছরের মধ্যে মারা যাচ্ছে। তাহলে আপনি জীবনের যখন সমস্ত ঘাত প্রতিঘাত সয়ে মোটামুটি এস্টাবলিশ হচ্ছেন, ছোট ছোট বাচ্চা, তখনই এই ধাক্কা। কাজেই আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে পারা কোনো ব্যাপারই না। খাওয়াতে প্রচুর শাকসবজি খাওয়া এমন কোনো কঠিন ব্যাপার না। গরুর গোশত, ছাগলের গোশত, তেল, চর্বি, লবণটা পারপাসফুলি অ্যাভয়েড করা এমন কোনো ব্যাপার না। শুধু একটু ইচ্ছা এবং সেভাবে মেনে চলা। একটু প্রতিকারের দিকে আমরা যাই। যখন এই হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা বা যে তীব্র বুকে ব্যথা বা এই সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসছে, সঠিক সময়, আপনি যেটি বলছিলেন যে সঠিক সময় আসা, কখন আসলে গেলে সেটি সঠিক সময়ের মধ্যে পড়বে এবং গেলে তারপরে আপনাদের? আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের অধিকাংশ লোক এখনো গ্রামে বাস করেন। যদি কারো এ ধরনের বুকে ব্যথা হয়, প্রথম কাজ, যদি আপনার কখনো পেট থেকে রক্তক্ষরণ না হয়ে থাকে বা অ্যাসপিরিনে কোনো অ্যালার্জি না থাকে, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রল সাথে সাথে নিয়ে নেওয়া। আচ্ছা, গ্রামেও আপনার নাইট্রোগ্লিসারিন স্প্রে বা এনজিস ট্যাবলেট সবখানে পাওয়া যায়। একটা ট্যাবলেট দিয়ে যেটা প্রথম করতে হবে, হি মাস্ট সিক হেল্প। বিদেশে আমরা 999 ফোন করি, অ্যাটলিস্ট আমাদের দেশে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়া উচিত, যেখানে একটা ইসিজি এবং সিকেএমবি ট্রোপোনিন সারা দেশে সব জায়গায় হচ্ছে। তাহলে আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারছি যে এই বুকের ব্যথাটা কি হার্ট অ্যাটাকের জন্য কিনা। আমার শুধু 3টে জিনিস দরকার: রোগীর চেস্ট পেইন, ইসিজি চেঞ্জ, সিকেএমবি এবং ট্রোপোনিন 2টার যে কোনো একটা পজিটিভ। এনি টু কনসিস্ট হার্ট অ্যাটাক।
তো অ্যাসপিরিন ক্লোপিডোগ্রোলটা যদি আমরা দিয়ে দিতে পারি 31 ভাগ হার্ট অ্যাটাক মৃত্যু কিন্তু কমে গেল। পরবর্তীকালে চেষ্টা থাকা উচিত যে অবশ্যই রোগীকে সিসিউতে যেতে হবে, যেখানে সে কনস্ট্যান্ট একটা মনিটরিংয়ে থাকবে। 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি আসতে পারে, আমরা এই রোগীটাকে একটা ইঞ্জেকশন দিই যেটাকে আমরা বলি থ্রম্বোলাইটিক, যাতে জমাট বাঁধা রক্তটা গলে যায় এবং হি বিকাম টোটালি অল রাইট। 65 ভাগ লোক তাতেই ভালো হয়ে যায়। কিন্তু 35 ভাগের রক্তনালী খোলে না, তাদেরকে আমাদের যেটা করা উচিত এটাকে বলে আর্লি ইন্টারভেনশন। যে সমস্ত বড় বড় আমাদের হাসপাতালগুলিতে অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন এবং ক্যাথ ল্যাব রয়েছে, এটাকে বলে ডোট টু নিডল অ্যান্ড ডোট টু বেলুন। আমি তাকে ক্যাথ ল্যাবে নিয়ে গেলাম, একটা অ্যাঞ্জিওগ্রাম করলাম, যেটা করতে 3 মিনিটের বেশি লাগে না। তার নালী 100% বন্ধ হয়ে আছে। আমি আরামসে একটা ওয়্যার দিয়ে বেলুন দিয়ে খুলে একটা স্টেন করতে 10 থেকে 15 মিনিট। নেক্সট ডে ইভিনিং হি ক্যান ওয়াক হোম। কিন্তু ব্যয়বহুল এবং ফ্যাসিলিটিটাও সব জায়গায় নাই। যত জায়গাতেই আছে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার সুযোগ খুব কম, কারণ বেশিরভাগই হার্ট অ্যাটাকগুলি আসে রাত 3টা থেকে 10টা পর্যন্ত। তবে বাংলাদেশে খুব সফলভাবে আপনারা করছেন। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে গত 15 বছরে বাংলাদেশ হৃদরোগ চিকিৎসাতে পৃথিবীর যে কোনো কারো সমকক্ষ আমরা বর্তমানে। চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম যে হার্ট অ্যাটাক প্রতিরোধে কি করণীয় এবং প্রতিকারে বাংলাদেশের কতটুকু সফলতা এসেছে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিরোধের বেশ কিছু উপায় কিন্তু আমাদের আজকের অতিথি আমাদের বলে দিলেন, যেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে।